আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের কুমোরটুলিতে যারা আমার থেকে অনেক বড় বড় পুরুষ শিল্পীরা আছেন, নামকরা তারা থিমের ঠাকুর করেন, তারা বিভিন্ন ভাবনা চিন্তা করে। তো আমি ভাবলাম আমি সাবেকির মধ্যে কেন আটকে থাকি। দুর্গা পুজো মানে শুধু আনন্দ নয়, অনেকের কাছে এটা বাঁচার লড়াই, রোজগারের সুযোগ। আজকে যে চারজন দিদি আমার মঞ্চে এসেছেন, তাদের কাছে পুজোর আগের সময়টা ভীষণ ব্যস্ততা। পুজোয় কেউ মণ্ডপে সাজসজ্জার কাজ করে, কেউ ঠাকুর বানায়, কেউ আবার পুজোর সামগ্রী বিক্রি করে সংসার চালায়। এই দিদিরা প্রত্যেকেই প্রমাণ করেছে মা দুর্গার আগমন শুধু ভক্তির উৎসব নয়, নারীর শক্তি এবং আত্মনির্ভরতার প্রতীক। আজ তাদের এগিয়ে চলার গল্প শুনবো। মধুরিমা, তুমি থিম আর্টিস্ট, এখন চারিদিকে থিম পুজোর রমরমা, কাজের ব্যস্ততাও প্রচুর। একদম, এখন কাজের ব্যস্ততা একদম তুঙ্গে। মানে দুর্গাপুজোর তো আর বেশি দিন বাকি নেই, আর দুদিন পরেই মহালয়া। তো আমাদের প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে, কাজের ব্যস্ততা নিয়েই চলছে। পড়াশোনাও করতে হয় বিষয় অবশ্যই, মানে একটা দুর্গাপুজো মেটার পর থেকেই আবার শুরু হয়ে যায়। মানে আমাদের একটা রিসার্চ চলে, তারপর ক্লাবের সাথে কথোপকথন চলে, একটা বাজেট নিয়ে তাদের এরিয়া সবকিছু নিয়ে একটা তারা কি চাইছে সেই অনুযায়ী আমরা একটা থিম রেডি করি। তো একটা লং জার্নি, মানে আলটিমেট সাধারণ মানুষ দেখতে পায় হয়তো এই 10টা দিন, কিন্তু আমাদের গোটা একটা বছর একটা জার্নি। তোমার তার মানে অনেক, তোমার পুরো টিম রয়েছে একটা বড়। আমার পুরো টিম রয়েছে। এরপরে স্বপ্ন কি মধুরিমা? স্বপ্ন হচ্ছে নিজের কাজে আরো সাকসেসফুল হওয়া এবং সংসার সামলে সংসারে সব দায়িত্ব পালন করে নিজের কাজে এগিয়ে যাওয়া। আর আমি নিজে টেক্সটাইল ডিজাইন করি, আমি ড্রেস বানাতে পারি, তো সেইটা নিয়ে একটা ছোটখাটো ব্র্যান্ড তৈরি করার ইচ্ছা একটা আছে। ভেরি গুড। পরিবারে কে কে আছেন? পরিবারে বাবার বাড়িতে বাবা মা, দিদিদের বিয়ে হয়ে গেছে, আর শ্বশুর বাড়িতে এখন আমি, হাজবেন্ড আর শাশুড়ি মা। খুব ভালো থেকো মধুরিমা। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দিদি। আরো অনেক বড় হও, অনেক নাম করো। থ্যাংক ইউ দিদি। এত ব্যস্ততার মধ্যেও তুমি আজকে এখানে এসছো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। রমাদি ঠাকুরের গয়নার কাজ করেন, এত বছর হয়ে গেল করছেন, প্রায় 30 বছর। শিখলেন কিভাবে প্রথমে? আমার 92 সালে বিয়ে হয়েছে। তারপরে বিয়ের পরে এসে দেখছি আমার শাশুড়ি মা করতেন, আমার হাজবেন্ড করতেন। এইসব দেখে আমার খুব ইচ্ছে করতে ঘরের মধ্যে কাজ হচ্ছে, সব প্রত্যেক মেয়েরই একটা ইচ্ছা বলে জিনিস আছে, সেই করতে করতে একটু দেখে আস্তে আস্তে করতে করতে শিখে গেছি। মানে স্বামীর কাছে শেখা? হ্যাঁ। কতদিন লাগলো শিখতে? মোটামুটি খুব বেশি দিন না, ঘরের মধ্যেই তো কাজ। হ্যাঁ। আর আমার আবার একটু আঁকা সেলাই এগুলো হাতের কাজ করতে ভীষণ, স্কুল লাইফের থেকে খুব ইচ্ছে, খুব ভালো লাগতো করতে, ওই জন্য আমি বসে বসে। তারপরে এখন পুরো শিখে গেছেন? হ্যাঁ, পুরো শিখে গেছে। এই যে একটা নিয়ে এসেছে, এই যে সাজটা এনেছেন, হ্যাঁ, এইটা করতে মোটামুটি কতদিন লাগে? এইটা একটা সেট করতে 4 দিন সময় লাগে। তো কতক্ষণ করে দিনে কাজ করতে হয়? সকালের দিকে ধরুন ভোরবেলা উঠে কিছুটা কাজ করলাম, তারপরে সংসারে কাজকর্ম করেও করতে হয়, রাত্রির অবধি, বিকেল থেকে বসে রাত্রির অবধি করলাম। আর এখন তো পুজোর সিজনে একবারে টানা কাজ চলে। তো কি সারা বছর ধরে এই কাজই চলতে থাকে? সারা বছর থাকে না, এই ধরুন দুর্গার সিজন, কালী, লক্ষ্মী, তারপরে জগদ্ধাত্রী, সরস্বতী, এই সময় তো আমাদের কাজের বাজার একটু বেশি থাকে। দুর্গার সিজনে খুবই চাপ থাকে, খুব চাপ থাকে। এগুলো কিরকম দাম হয়? এইটা ধরুন 15,000 আছে, 20,000 আছে। এই সাইজটার কিরকম দাম? এইটা হচ্ছে আপনার 15,000। 15,000? হ্যাঁ। মানে এটাই সব থেকে বড় না এর থেকেও বড় হয়? এর থেকেও বড় হয়। এইটা 24 আঙুল। তা আপনাকে সাহায্য করে কে? মেয়ে আছে, আমার হাজবেন্ড আছে। আচ্ছা, তিনজনে মিলে করে একটু হেল্প করে দিল। আচ্ছা, খুব ভালো, দারুণ সুন্দর হাতের কাজ আপনার, খুব ভালো লাগলো। চালচিত্র কলকার কাজ করে? হ্যাঁ। কবে থেকে শুরু করেছো? 20 বছর ধরে এই চালচিত্র আমি বানাই। বিয়ের পরে বর শিখিয়েছে? হ্যাঁ। কিভাবে বানানো হয় এগুলো রুবি? আগে ক্যালিকল আটা দিয়ে মোম পেপারে আমরা লাগিয়ে দিই, আটা শুকিয়ে গেলে সুতোর দড়ি দিয়ে বাঁধি, বেঁধে তারপরে চুমকি পাথর বসিয়ে অব্র করি। তো একটা চালচিত্রতে কিরকম কলকা লাগে? তাও 50-60টা। মানে একটা কলকা বানাতে কত সময় লাগে? 10 মিনিটের মতন বাঁধতে সময় লাগে। তো এই ডিজাইনটা কে দেয়? ডিজাইনটা আমরা লোক দিয়ে কাটাই। পরিবারে আর কে আছেন? আমার ছেলে, মেয়ে, শাশুড়ি। পুজোর সময় তো ঠাকুর দেখতে নিশ্চয়ই যাও? হ্যাঁ। তো বুঝতে পারো এই কাজটা আমার? বুঝতে পারো? তখন কেমন লাগে? অত মানুষ দেখছে তোমার কাজ, আর সব থেকে বড় কথা ঠাকুরের মাথায় উঠছে, এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? তোমার হাতের কাজ খুব সুন্দর রুবি, আরো বড় হও, আরো সুন্দর সুন্দর কাজ করো।
রিমা মৃৎশিল্পী, ঠাকুর তৈরি করো, কিভাবে শুরু হলো এই প্রফেশনে এলে কিভাবে? দিদি আমি এই প্রফেশনে অনেক ছোট থেকেই দেখছি, যেহেতু আমি কুমোরটুলিতে বড় হয়ে উঠেছি। তো আমার ঠাকুর তৈরি করতে দেখে দেখেই বড় হয়ে ওঠা, এবং আমার পরিবারও এই প্রফেশনের সঙ্গে যুক্ত। আমার বাবাও একজন বড় মৃৎশিল্পী, কিন্তু ছোটোবেলায় বাবার সঙ্গে কাজ করতাম, মানে যখন ছোট ছিলাম ওই বাবা কাজ করতেন, আমি একটু বসে বসে মাটি নিয়ে খেলতাম আর কি, ভালো লাগতো, একটা মজার জিনিস। কিন্তু যখন দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে করতে করতে, মানে বাবা কাজ করছে আমি দেখছি, বা আদার্স যারা পাড়ার কাকুরা আছেন তারা কাজ করছেন আমি দেখছি, তো আমার খুব ভালো লাগতো যে একটা প্রতিমা কত মানে একদম মাটি থেকে, কাঠামো থেকে সেটাকে একদম মাতৃরূপ দেওয়া, এই যে ধাপে ধাপে যে জিনিসগুলো এগোতো, সেটা দেখে আমার খুব আনন্দ লাগতো যে কত সুন্দরভাবে একটা মাতৃ প্রতিমা করছে। তো সেটা খুব ইন্টারেস্টিং লাগতো। তো আমার ছোটো থেকে একটা মনে ইচ্ছে ছিল যে বাবা যখন করছে আমিও একবার করব, মানে আমারও খুব ইচ্ছে যে এরকম প্রতিমা করব। যখন বড় হই, যখন এই ভালো লাগাটা আরও বাড়ে, তখন বাবাকে আমি বলি যে বাবা আমি এই কাজটা করতে চাই। তো প্রথমেই আমি শুনি না, এই কাজটা মেয়েদের জন্য ঠিক না। তো আমি বললাম কেন মেয়েদের জন্য ঠিক নয় কেন? তখন বাবার বক্তব্য ছিল যে এটা একটা পুরুষকেন্দ্রিক প্রফেশন, এখানে সব লেবাররা পুরুষ, তো তুমি এখানে একা মেয়ে হয়ে করতে পারবে না। তো আমি বললাম একবার ট্রাই তো করে দেখি, মানে ইচ্ছা যখন আছে একবার একটা সুযোগ দিয়ে দাও। একদম, মেয়েরা কোনো কাজে পিছিয়ে নেই। তো তখন বাবা বলল ঠিক আছে। তো আমি একটু বাবার সাথে টুকটাক করতাম, কিন্তু বাবা তখন বললো তোর যখন এতটাই ইচ্ছে, তাহলে এটা একটুখানি ভালো করে নলেজটা বাড়া, যাতে শুধুমাত্র কুমোরটুলির ধারার মধ্যে আটকে না থেকে নতুনভাবে ভাবতে শুরু করতে পারবি। তো সেই জন্য বাবা আমাকে আর্ট কলেজে যেতে বলেন। আর্ট কলেজে যখন আমি যাই, আমি রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করেছি। তো যখন আমি আর্ট কলেজে গেলাম, তখন সেটা আরও বেশি আমার কাছে খুলে গেল যে গ্লোবালি এত বেশি, মানে আর্টটা এত বড়, তো আমি কেন এগুলোকে ঠাকুরের মধ্যে পুট করতে পারবো না, যেটা মানে আমাদের কুমোরটুলিতে যারা আমার থেকে অনেক বড় বড় পুরুষ শিল্পীরা আছেন নাম করা, তারা থিমের ঠাকুর করেন, তারা বিভিন্ন ভাবনা চিন্তা করে। তো আমি ভাবলাম আমি সাবেকির মধ্যে কেন আটকে থাকবো, আমিও কেন থিমের করতে পারবো না। আমিও নলেজ করেছি, বা আমার একটা বংশের ধারা আছে, তো দুটোকে মিক্সড আপ করে তো আমি প্রথম ঠাকুর করেছিলাম 2022-এ। তো প্রথমে একটু আমতা করেছিলাম, বাবা একটু হেল্প করেছিল যে পারবো কি পারবো না, কিন্তু তখন সেটা অনেক সবাই প্রশংসা পায় সেই ঠাকুরটা। তারপর থেকে এখনো সেই প্রফেশন কাজ করছি। গত বছর রিমাদির বাবা বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পাল আমার একটি প্যান্ডেলের ঠাকুর করেছিলেন, এবং সত্যি ঠাকুরটি ভীষণ প্রশংসা পেয়েছিল। বাহ, রিমা একদম এক্সপার্ট হয়ে গেছে বাবার হাত ধরে। হ্যাঁ দিদি, আমি একদম চাই যে এই লাইনে মেয়েরা আসুক। মানে শিল্প মানে মৃৎশিল্পী বা ঠাকুর বানানো কোনো কঠিন কাজ নয়, যদি নিজের ইচ্ছে থাকে মানুষ সবকিছুই পারে। মেয়ে বলে পিছিয়ে থাকলে হবে না, কারণ মানে আমাদের এই ধারাটাকে বয়ে নিয়ে যেতে হবে। কারণ মানে মেয়ে বলে পিছিয়ে নয়, মেয়েরাও কাজ করতে পারে সব জায়গায়। মানে এখানে ছেলেরা বেশি মানে আছে বলে যে তুমি মেয়ে হয়ে পারবে না, সেটা কিন্তু নয়। সবাই সব কাজই পারে যদি মনের ইচ্ছে থাকে। একদম, আমরা অনেক শুভেচ্ছা রইল রিমা, এবারেও তোমার নাম খুব হোক। থ্যাংক ইউ দিদি, সুন্দর করে কাজ করো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।